আমরা এখানে সব হচ্ছে টপিক অনুযায়ী আছে, পাঠ্য বইয়ের এই যে 99 পৃষ্ঠাতে আসছে এটা। আমরা এগুলো সব জাস্ট একবার করে পড়ে যাই। হ্যাঁ, কাজ কি জিনিস আমরা মনে সবাই জানি, কাজ একটা স্কেলার রাশি। এটা মনে রাখার জন্য আমি কোনো কৌশল লিখে দিয়েছিলাম? রাশি মনে রাখার জন্য আমি কোনো কৌশল লিখে দিয়েছিলাম? মনে আছে তোমাদের? ওই যে ভবেতম প্রিয়তম সবাই, এটা হ্যাঁ, ভবে সব প্রিয়তম ভাষে প্রেম। এটার মধ্যে যারা পড়বে তারা ভেক্টর রাশি, আর যারা পড়বে না তারা স্কেলার রাশি। কাজ ওইটার মধ্যে পড়ে না, আমি আর দেখাচ্ছি না এটা, আশা করি তোমরা জানো। আবার দেখো এখানে মৌলিক রাশি লেখা আছে, কাজ কিন্তু মৌলিক রাশি না, কাজ হচ্ছে লব্ধ রাশি, লব্ধ বা যৌগিক রাশি, লব্ধ রাশি বা যৌগিক রাশি বলা হয়। আর এই যে দিক রাশি, ভেক্টর রাশি, এরা কিন্তু আসলে কি জানো, একই জিনিস। ভেক্টর রাশির আরেকটা নাম হচ্ছে দিক রাশি, আর স্কেলার রাশির একটা নাম হচ্ছে অদিক রাশি। আসলে বুঝতে পারছো? নেক্সট বলা হচ্ছে কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান বেশি হলে, বল যদি বেশি প্রয়োগ করে কাজ কম হবে, কাজ বেশি হবে, কাজের পরিস্থিতি থাকবে, বস্তুর ভর বাড়বে। হ্যালো, শেয়ার করতেছেন? এমসিকিউ। তার কাম বেশি হবে। কাম বেশি হবে না, আচ্ছা, কাজ বেশি হবে। আচ্ছা, এর অ্যান্সার কি বলতো? খ। কাজ বেশি হবে তো। আচ্ছা, তারপরে দেখো এই 175 আর 76 বললাম আমরা, এরপরে এই পাশে দেখো 83 এটা বলতেছি, এটা তোমরা পারবা হয়তো বা। 500 নিউটন বল প্রয়োগ করে, আমি লেকচার থেকে পড়াচ্ছি এটা, বল প্রয়োগ করে কোনো বস্তুর বলের দিকে 50 মিটার সরণ করালে কৃত কাজের পরিমাণ কত? এটা তো পারবাই নাকি? বল গুণ সরণ, এটা বলের দিকে সরণ করছে, তাহলে সরণের উপাংশ সরণ কি? এফ এটা, আর এটা হচ্ছে এস, ডাব্লিউ গুলো কি হবে? এফ এস। তাহলে এফ 500 নিউটন আর এস হচ্ছে 50 মিটার, ইকুয়াল টু হবে তোমার মানে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 4 জুল। ঠিক আছে, নেক্সট। স্যার 25,000 কে যে 10 হ্যাঁ টু দি হ্যাঁ, এটা পাওয়ার কেউ নিব স্যার। দেখা দিচ্ছি। হ্যাঁ, 2 5 1 2 3। ক্যালকুলেটর তোমার এইটাই আসবে, ম্যাক্সিমাম ক্যালকুলেটর এইটাই আসে। আবার কোনো কোনো ক্যালকুলেটর থাকে সায়েন্টিফিক সিস্টেমে আসে, আনতে হয় সায়েন্টিফিক সিস্টেমে। বাট বেটার হচ্ছে তুমি এটা যখন আসবে তোমাকে শিখে ফেলাটা বেটার। দশমিক কি এখানে আছে? নাই। দশমিক তো কোন মানে অনেক অঙ্কি অনেক সংখ্যাই থাকে না, না থাকলে দশমিককে ডান দিকে ধরে নিবা। কোথায় ধরে নিবা? সবচেয়ে ডান দিকে আছে। এই দশমিক থেকে কয় ঘর নিচ্ছ তুমি দেখো তো, সবসময় এক ঘর আগে নিয়ে যাবো। এই যে 2.5, তাহলে দেখো 2.5 যখন লিখলা, কয় ঘর ই করছো বলতো, বা দিকে সরাইছো দশমিককে? 1 2 3 4, 4 ঘর। তাহলে ইনটু 10 টু দি পাওয়ার 4 জুল। এটা হচ্ছে বৈজ্ঞানিক সিস্টেম। বুঝতে পারছো না পারো নাই? আমি আরো দুই একটা দেখাচ্ছি, এখানে স্যার 10 আসবে কেন স্যার? বলতেছি। 10 আসবে কেন? আমরা 10 ভিত্তিক সংখ্যা পড়ি না, আমাদের যে সংখ্যাগুলো পড়ি সেগুলো ভিত্তিগত 10। কেউ যদি 25, স্যার আবার একটু হ্যাঁ বলতেছি, কেউ যদি 25 লিখে, 25 লেখা যে কথা, কেউ যদি লিখে 2.5 ইন্টু 10, এক কথা না? কেউ যদি 250 স্যার। লিখে, 250 লেখা যে কথা, সে যদি লিখে 2.5 ইন্টু 100, লেখা কি সেম কথা না? আমি যদি Yes, sir. আরেকটা সিস্টেম করি, জি স্যার 2.5 ইন্টু 10 স্কয়ার। আবার কেউ যদি লেখে 2500, এটার মানে কি হবে? 2.5। তাহলে দশমিক সবসময় কোন দিকে থাকে আমি বলছি? ডান দিকে। ডান দিক থেকে কয় ঘর গেল? এখান থেকে গেল হচ্ছে এই যে এখানে, তো 3 ঘর গেল, তার মানে 1000 মানে 10 কিউব। বুঝতে পারছো? এখন যদি হয় 2 5 1 2 3, এটা হবে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এইভাবে করে মনে করো আছে 7 5 1 2 3 4 5 6, দশমিক মনে করো সবার ডানে আছে। এখানে নিব কোথায় দেখো তো, এই যে এখানে। আর মানে কি, এক ঘর, দুই ঘর, তিন ঘর, 4 5 6 7, মানে 10 টু দি পাওয়ার 7।
7.5 স্যার 0-র পরিবর্তে যদি অন্য কোনো সংখ্যা থাকতো স্যার। তারপরে হতে 0 এর পরিবর্তে। আচ্ছা, good. খুব জটিল প্রশ্ন। এবার দেখো, সংখ্যা থাকলে সব সংখ্যা হবে। এটা কি হবে দেখো, এখানে দশমিক মনে করো, দশমিককে তুমি নিবা হচ্ছে 1 ঘর আগে, একটা সার্থক কিন্তু থাকবে। এটা হবে 7 পয়েন্ট, সব লিখবা 3 5, 10 to the power 5 হ্যাঁ 4 3 2 সব লিখবে। এখন এখন আর শূন্যের মতো বাদ দেওয়া যাবে না। এটাকে বলে বৈজ্ঞানিক পদ্ধতি, বুঝতে পারছো? তুমি তো অনেক ভালো বুঝো। স্যার 0টা কি বাদ দিয়ে দিচ্ছেন? এখানে 0 যখন বাদ দেওয়া যায়, কারণ 0 তো এগুলো আছেই, 10 টু দি পাওয়ার 7 লিখছি। এখানে কিন্তু সবগুলো সংখ্যা লিখতে হবে, বার দশমিক থাকবে। কয়টা সংখ্যাকে বঞ্চিত করছি? 5টাকে। মানে স্যার শেষে যদি 0 থাকে তাহলে ওইটাকেও ধরবো না, 10 টু দি পাওয়ার মানে যদি হ্যাঁ 6 হয় ধরবো তো, তাহলে? ধরবো, কিন্তু এখানে তো নাই। যদি থাকতো, মনে করো এখানে আছে একটা 0, তাহলে এটা কি করতাম? 10 টু দি পাওয়ার 6। বাট তখন এই 0টা এখানে না লিখলেও চলতো, বাদ দিয়ে দিতে পারতাম। 0 বাদ দিয়ে দেওয়া, আর এই 0-র জন্য কিন্তু কনসিডার করতে হবে একটা সংখ্যা। বাদ তো আমরা এখানে দিয়ে দিচ্ছি, আমি লিখতেছি না, জি বাট স্যার, কনসিডার বুঝছি করতে স্যার। হবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবার তাহলে এগুলা পারবা। দেখো এই যে 100, আমি একটু দেখাচ্ছি তোমাদের, এগুলো তুমি নিজ নিজ দায়িত্বে করে নিবা। এই যে 183 নাম্বার এমসিকিউটা আর 177 নাম্বার এমসিকিউটা একেবারে সিমিলার এমসিকিউ। তারপর হচ্ছে এইটা খেয়াল করো, 6 কেজি ভরের একটা বস্তুর উপর 10 টন বল প্রয়োগ করে বস্তুর সরণ হলো। এই সেম প্রশ্ন, এখানে কেজি কোনো কাজে লাগবে না, পেঁচানোর জন্য দিচ্ছে। বুঝতে পারছো? 6 কেজি বরের কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করে বস্তুটি বলের দিকে সরণ হলো 6 মিটার। তাহলে আমরা বলতে পারি কি, এটা বল, এটা সরণ। W = Fs। তাহলে 10 × 6 মানে 60 জন। ঠিক আছে, এইখানে এটার কোনো কাজই লাগবে না। তাহলে এগুলো সেম ম্যাথ আমরা করলাম, ম্যাথ করলাম একটা সিমিলার। তাহলে বলতে পারি, তোমরা এখানে লিখতে পারো যে 176, সরি 177, 183, 184। তোমাদের কাছে তো এই গাইড আছেই, এগুলো সেম প্রশ্ন। 86 হতো। হ্যাঁ, সেম প্রশ্ন, সৃজনশীল না, মানে এমসিকিউ গুলা। এবার বলের মাত্রা আচ্ছা 186 নাম্বারটা 186 নম্বর। হ্যাঁ, তাহলে দেখো বলের মাত্রাকে স্মরণের মাত্রা দিয়ে গুণ করলে কিসের মাত্রা পাওয়া যাবে? কমন প্রশ্ন। বল আর স্মরণ মানে কি? কাজ, গুণফল। তাহলে কাজের মাত্রা পাওয়া যাবে। কাজের মাত্রা কত? ml² T−2। আমরা কি এটা বুঝতে পারছি? জি স্যার। এবার আমরা একবার নিচে চলে গেলাম। এই যে এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, একটি বস্তুকে 10 নিউটন বল দ্বারা ভূমির উপরে, ভূমির সাথে 60 ডিগ্রি কোণে টেনে ভূমি বরাবর 50 মিটার সরণে কৃত কাজ করতে হবে। এখন কিন্তু বলের দিকে সরণ ঘটে নেই, সরণটি কি হয়েছে 5, বাট বলের সঙ্গে কত কোণে? 60 ডিগ্রি কোণে। তাহলে সূত্র কি হবে? W = Fs cos θ, তাই না? বুঝতে পারছো তো? জি W স্যার। = Fs cos θ। জি স্যার এবার Fs cos θ তে হলে f এর মান হচ্ছে 10, s এর মান হচ্ছে কত? 5, আর এই যে cos θ, θ মান হচ্ছে 60, করলে আসে হচ্ছে 25 ডিগ্রি। আশা করি ক্লিয়ার। তারপর এখানে পাশে যেটা আছে 186, 20 কেজি বরের একটি বস্তুর উপর 100 একটি বস্তু 100 মিটার পথ অতিক্রম করলে কত কাজ করতে হবে? পেঁচায় গেছে না অঙ্কটা? 20 কেজি ভরের একটি বস্তু 100 মিটার অতিক্রম করলে কত কাজ করতে হবে? একটু ঝামেলা করেছে পেঁচা। কাজ সমান কি? বল গুণ সরণ। এই যে বল গুণ সরণ লিখছে। তাহলে এই যে বল মানে কি? mg, আর সরণ হচ্ছে s। এখানে এই বলটা হচ্ছে যদি এটাকে এত দূরত্ব অতিক্রম করাতে হয়, তাহলে এটা ধাক্কায় নিবে না কিভাবে নিবে বলে নেই।
আমরা ধরতেছি এটাকে জাস্ট এইভাবে করে ধরে নিয়ে যাবো। তো যদি এখান থেকে সরায় তাহলে এটা কি করতে হবে, ওজনের সমান বল দিতে হবে, তাই তো? আর বস্তুটা যাবে কোন দিকে, এই বরাবর। তবে এই কোশ্চেনটার মধ্যে ঝামেলা আছে, এই কোশ্চেন একটু প্যাচানো টাইপের প্রশ্নটা একটু ভুল টাইপের বলা যায়। কেন ভুল টাইপের? এখানে উল্লেখ নাই কোন দিকে বল দিব আর সরণ কোন দিকে করছে, এটা উল্লেখ নেই। ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেম। এখন যদি এমন হয়, এটা একটা টেবিল হয়, টেবিলের উপর যদি একটা বস্তুকে উঠাই মানে টেবিল বরাবর উঠায় রাখি এখানে, তাহলে আমরা কিন্তু ওজনের সমান বল দিচ্ছি কোন দিকে, উপরে দিচ্ছি। সরণ কত করছে, 100 মিটার। তাহলে ওদের কৃত কাজ হবে, কৃত কাজ হবে বল গুণ সরণ, আর বলটা হবে বস্তুর ওজনের সমান mg। তাই এই কোশ্চেনটা ভ্যালিড না পুরোপুরি। কথা কি বুঝতে পারছো? বাটাকে ভ্যালিড জি কোশ্চেন স্যার। কিভাবে বানানো যায়? যদি বলে যে এই 20 কেজি একটা ভরের একটা বস্তুকে 100 মিটার উপরে তুলতে কি পরিমাণ কাজ করতে হবে, খারাপ ভাবে উপরে তুলতে কি পরিমাণ কাজ করতে হবে, তখন কিন্তু এই যে ডাব্লিউ, তখন কিন্তু এটা বিভব শক্তির সমান কাজ করতে হবে। বিভব শক্তি মানে কি বলতো? ভি ইকুয়াল টু mgh। এই mg হচ্ছে বস্তুর ওজন, আর h হচ্ছে উচ্চতা। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন। আমরা কি বুঝতেছি? এই যে আমি এমসিকিউ গুলা ভদ্র মানুষের মতো করে দিচ্ছি, তোমরা ভদ্র মানুষের মতো কালকে সবগুলা এমসিকিউ নিজের হাতে, প্রয়োজনে প্রশ্নের পাশে নিজের হাতে ইয়েতে করবার, কি একটা খাতার মধ্যে নিজের হাতে করবার। বলা হচ্ছে প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ শূন্য হলে কাজ কেমন হবে। এটাও কমন প্রশ্ন। কাজ মানে কোণ শূন্য, তার মানে আমরা সূত্র জানি কি বলতো, কাজের মেইন সূত্র কিন্তু এটা, W = F cos θ। এখন যেহেতু বল আর সরণের মধ্যবর্তী কোণ শূন্য, তার মানে বুঝছো যেদিকে বল সেদিকে সরণ করছে, তার মানে থিটা হচ্ছে 0। থিটা যদি 0 হয় তাহলে কি হবে, Fs cos 0 মানে হচ্ছে Fs। আর এই যে F এর মান, তার মানে হচ্ছে পজিটিভ কাজ। কাজটা কাজটা কেমন হবে, পজিটিভ কাজ। তো বলছে কি কাজ, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, সর্বনিম্ন, কোন কাজ হবে? স্যার বুঝলাম না স্যার। কাজটা ধনাত্মক হবে ঋণাত্মক হবে, কোনটা বলছে? মানে প্রযুক্ত বল আর সরণের মধ্যবর্তী কোণ শূন্য হলে কৃত কাজ কেমন হবে? আচ্ছা, হ্যালো, জি স্যার। বুঝতে পারছো? না বুঝলে আবার দেখো, W = Fs cos θ। এখানে বলা হচ্ছে বল এবং সরণ এর মধ্যবর্তী কোণ শূন্য। তাহলে Fs cos θ, F এর যে একটা মান আছে সেটা পজিটিভ ভ্যালু, মনে করো 5 নিউটন ধরো, আর S এর ভ্যালু মনে করো 2 মিটার, আর এই cos 0 এর মান হচ্ছে 1। তো রেজাল্টটা কি আসছে বলো তো, 10 জুল। এই কাজটা কি ধনাত্মক কাজ না ঋণাত্মক কাজ? অবশ্যই ধনাত্মক কাজ। আরো বলি, ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ কখন হয়, থিটার মান যদি 90 থেকে ছোট হয়, জি স্যার বুঝতে পারছি। আর 0 ডিগ্রি থেকে বড় বা সমান হয়, তো ধনাত্মক কাজ হবে, ধনাত্মক কাজ। এবার আসো, ঋণাত্মক কখন হইতো, যদি বিপরীত দিকে সরণ হইতো। আচ্ছা, পরের কোশ্চেন আসো, 180 তে। কেন্দ্র কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কি? কেন্দ্রমুখী বল মানে বুঝো, একটা বস্তু বৃত্তাকার পথে চলতেছে, ঠিক আছে? বৃত্তাকার পথে যদি চলে, তাহলে দেখো কেন্দ্র কেন্দ্র কোন দিকে বল দিয়ে বলতো, কেন্দ্রের বল হচ্ছে এদিকে, আর সরণ হচ্ছে কোন দিকে বলতো, স্পর্শক বরাবর, সোজা দিকে। সরণ স্পর্শক বরাবর, কেন্দ্রে বলে দিকে। এদের মধ্যবর্তী কোণ কত বলতো, 90 ডিগ্রি। একটা বৃত্তে যদি কোনো স্পর্শক আঁকা হয়, তাহলে এই বরাবর যদি সরণ চিন্তা করি, আর কেন্দ্রের মধ্যে বল যদি F হয়, তাহলে মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। মানে এই যে কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90। এই কারণে কেন্দ্রমুখী বল দ্বারা হচ্ছে কাজ হচ্ছে শূন্য কাজ। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, বাকিরাও কথা বলো। জি স্যার। পাঠাই দিচ্ছ, লোকমেন আসছো? তারপর বল প্রয়োগ, আচ্ছা এটা একটু দেখি, একটু wait।
আচ্ছা, এবার দেখো বল প্রয়োগ করলে, বল প্রয়োগ সত্ত্বেও বস্তু স্থির থাকলে কাজের পরিমাণ কি হয়? বল প্রয়োগ করছি কিন্তু বস্তু স্থির, তাহলে কাজের পরিমাণ কি হবে বলতে পারবা? তুমি বল প্রয়োগ করছো, W = Fs cos θ। cos θ কত জানি না, বাট কোনো সরণ করে নাই, করছে? বস্তু স্থির মানে কাজ শূন্য হয় স্যার। শূন্য হয়ে যাবে, বুঝতে পারছো? তার মানে বল প্রয়োগ হইলেও কাজ হয় না, যদি বস্তু স্থির থাকে, সরণ না করলে কাজ হবে না। সরণ ছাড়া বল, বল ছাড়া সরণ, এক্ষেত্রে কাজ হবে না, ঠিক আছে? নেক্সট আমরা এই পাঁচটা দেখি। এবার একটু খেয়াল করো, 10 কেজি ভরের একটি বস্তুকে কত উচ্চতায় তুললে এর বিভব শক্তি 2450 জুল হবে? কথাটা বোঝার চেষ্টা করো। 10 কেজি ভরের একটি বস্তুকে কত উচ্চতায় তুললে এর বিভব শক্তি 2450 জুল হবে? এটা বোঝাই যাচ্ছে। আমরা সূত্র কি করব? বিভব শক্তি কি? ভি। তাহলে ভি ইকুয়াল টু সূত্র কি বলতো? mgh। তাহলে আমার দরকার এইচ এর মান, তাহলে mgh ইকুয়াল টু হচ্ছে ভি, তাহলে এইচ ইকুয়াল টু কি আসবে? v/mg। তাহলে কি হবে? ভি এর মান কত? 2450 জুল। তো অ্যানসার হবে স্যার আর এম 25। কত? এম কত? এম হচ্ছে 10 কেজি। 10 কেজি। আর জি কত? 9.8। এইগুলো কিন্তু খুব কুইক করতে হবে, সময় ছাড়া, মানে এগুলো করার জন্য বেশি সময় দেওয়া যাবে না, বুঝতেই পারছো? একটা এমসিকিউর জন্য 1 মিনিট, আর আমি 20 মিনিটের বেশি, 1 মিনিটও বেশি দিব না, ঠিক আছে? আশা করি এটা ক্লিয়ার। পরেরটা যাচ্ছি। কোন, এই যে শক্তি, কোন বস্তুর কাজ করার সামর্থ্য কি বলে? শক্তি। ভক্তি না তো? শক্তি না? আচ্ছা, তারপর এবার আসো, এখানে আর কিছু এমসিকিউ আছে। আর দয়া করে এই যে আজকে যে ভিডিওটা পাঠালাম, এটা অবশ্যই দেখে নিবা। আজকে না পারলে কালকে পরীক্ষার পরে, তোমার তো আমি বিকালে কোচিং করাবো, পরীক্ষার পরে, কালকে পরীক্ষার পরে দেখে নিবা। ওখানে সাম্যবল অসাম্যবল নিয়ে আলোচনা করা আছে। আমি আর ওই সাম্যবল অসাম্যবল পড়াবো না, ওটা পড়া, যদি ওইটা পড়ার পর না বুঝতে পারো, ওটা দেখার পরে তাহলে পড়াবো, কিন্তু এমনিতে আমি পড়াবো না, আমার ইচ্ছা। এবার দেখি, আচ্ছা স্যার। একটি বৃত্তাকার পথে একজন লোক একটি বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে নির্দিষ্ট সময় পরে আবার সেই বিন্দুতে ফিরে এলো, কাজ কত হবে? বুঝতেছো? এই একটা বৃত্তাকার পথ, শূন্য কাজ হবে। এই একটা বৃত্তাকার পথ, এই হচ্ছে একটা বিন্দু, এখানে একটা বিন্দুতে একটা বস্তু আছে মনে করো, এই বস্তুটা একবার ঘুরে আসছে, একবার ঘুরে, এই যে এটা এ পয়েন্ট, এই পয়েন্ট থেকে ঘুরে আবার এই পয়েন্টে আসছে, তাহলে সরণ কত হয়েছে বলতো? শূন্য। সরণ যদি শূন্য হয়ে থাকে, তাহলে কাজের পরিমাণ কত হবে? শূন্য। শূন্য। শূন্য বল- হবে স্যার। হ্যাঁ, বল থাকুক আর না থাকুক, কাজ হবে শূন্য, ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতে পারছো। নেক্সট, এবার বলা হচ্ছে, পরেরটাতে আমরা আসি। শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি? এটা কিন্তু আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি, বলতো শক্তির মধ্যে কাকে প্রায়োরিটি দিচ্ছি বেশি? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি স্যার। এটা হচ্ছে সাধারণ রূপ। এই যে এটা আমরা একটু দেখাচ্ছি, লেখাও আছে, লেখাগুলো একটু পড়লে ভালো হবে। ব্যাখ্যাতে আছে যেটা, সেটা হচ্ছে কি, শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি আছে বলে আমরা চলাফেরা করতে পারি। আবার শক্তির রূপ হচ্ছে 9টি। তো শক্তির রূপ কয়টা? টোটাল 9টা। তার মধ্যে সাধারণ রূপ কোনটা? যান্ত্রিক শক্তি। এটার মধ্যে কোন কোন শক্তি থাকে? এটার মধ্যে থাকে হচ্ছে গতি শক্তি আর হচ্ছে বিভব শক্তি থাকে, মনে আছে? জি স্যার।
যান্ত্রিক শক্তি কমেও না বাড়ে না, বাট বিভব শক্তি গতিশক্তি চেঞ্জ হয়, একটা বাড়ে একটা কমে, টোটাল মোট শক্তি ধ্রুব থাকে। কেমিস্ট্রি পড়াবেন কিনা স্যার? না না, কেমিস্ট্রি একেবারে পরীক্ষা দিয়ে নাও, ফিজিক্স পরীক্ষা দিয়ে তারপর কেমিস্ট্রি পড়াবো। কেমিস্ট্রির মধ্যে একটা ভিডিও পাঠাইছি, দেখছো? ওটা দেখে নিও, ওটা দেখে নিও। কেমিস্ট্রি তো স্যার এবারে অল্প স্যার, কেমিস্ট্রি অল্পর মধ্যে ঝামেলা আছে, একটু পড়তে হবে, কোনোটাই ইয়ে না। কিন্তু কেমিস্ট্রি পরীক্ষার আগে আমি মিটিং একটু বেশি করে করাবো, ঠিক আছে? নেক্সট, এবার দেখো 191-92 এগুলো দেখি। বস্তুর গতিশক্তি কোনটির উপর নির্ভর করে? আমরা জানি গতিশক্তি সূত্র হচ্ছে E = হাফ mv স্কয়ার। তাহলে m হচ্ছে ভর আর v হচ্ছে বেগের বর্গ, তার মানে কার কার উপর নির্ভর করে? ভর এবং বেগের উপর। তাহলে অ্যান্সার কোনটা হবে বুঝতেই তো পারছো, বেগ এবং বলের উপর না, কার উপর? ভর এবং বেগের উপর। তাহলে এটা হবে অ্যান্সার। পরেরটা, 5 কেজি ভরের একটি বস্তুকে 15 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারলে গতিশক্তি কত হবে? বোঝা যাচ্ছে E = হাফ mv স্কয়ার, বা T = দেখো টি লেখছে, বুঝতে পারছো? কারণ এই বইয়ে টি দিয়ে প্রকাশ করছে। T = হাফ mv স্কয়ার, যে হাফ হাফের জায়গায় থাকুক, m এর মান হচ্ছে 5 আর v এর মান কি হবে হচ্ছে, স্যার? হ্যাঁ কোনো সমস্যা নাই, বাট তোমাদের এই বইয়ে আছে টি দিয়ে করবা, যা আসবে ততজন। এটা কি বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। তারপরে হচ্ছে দেখো পরের কোশ্চেন, এই মহাবিশ্বে নানা রূপে বিরাজিত শক্তির কয়টি রূপ আমরা পর্যবেক্ষণ করি? 9টি। এর কিছু তথ্য সহ দিয়ে দিচ্ছে কোন কোন 9টা, পুরো মুখস্থ করে ফেলবা, এবং আমিও তোমাদের এটা পাঠাইছি এক সময়, ঠিক আছে? এবার আসো আমরা এই পাশেগুলো দেখি, 201, 202, 203 এগুলো যখন দেখবো এগুলোকে ঢেকে ফেলি নাকি, সুবিধা হয় দেখতে, ব্যাখ্যা লেখা যায়। তারপর দেখো, ভূপৃষ্ঠ থেকে একটি বস্তুকে উপরে তোলা হলে বস্তুর মধ্যে কোন শক্তি জমা হয়? বিভব শক্তি। বিভব শক্তি, খুব সহজ জিনিস। পরেরটা, 5 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 30 মিটার উপরে তুলতে এর বিভব শক্তি কত হবে? সহজ প্রশ্ন, EP = mgh অথবা V = mgh। বস্তুর ভর h আর g দেয়া না থাকলেও আমরা g ধরবো এটা। 1470। হ্যাঁ, বুঝতে পারছো? পরেরটা, জি স্যার। নির্দিষ্ট ভরের কোন বস্তুর বিভব শক্তি এবং ভূপৃষ্ঠ থেকে h উচ্চতা হলে আমরা কি লিখতে পারি? আমরা তো লিখতে পারি V = mgh নাকি? এখানে ভর কি বলতো? ধ্রুবক। আবার আমরা জানি এই জিটাও কি একটা ধ্রুবক, তাহলে আমি বলতে পারি V = ধ্রুবক ইনটু জি, বলা যায় না? জি স্যার। ইকুয়াল টু ধ্রুবক মানে কি? সমানুপাতিক। একটু ভুল লিখছি, ধ্রুবক আমি ভুল লিখছি, ইনটু এইচ হবে না? এইচ হবে, আমি ভুল লিখছি, একটা ছাগল বলেছি স্যার। এটা হবে এইচ। ধ্রুবক কে কে? বস্তুর ভর নির্দিষ্ট, তাই ধ্রুবক। আর জি হচ্ছে উচ্চতা ত্বরণ, তাহলে এইচ তো চলবে, তাহলে ভি সমানুপাতিক এইচ। বুঝতে পারছো ম্যাথমেটিক্যাল এটা? তাহলে অ্যানসার কি হবে কোনটা? জি স্যার। এটাই যদি পরীক্ষায় আসে দেখা যাবে অনেকেই মাথা নষ্ট হয়ে গেছে, কি দিবে কি আল্লাহ জানে। আসলে সহজ, ঠিক আছে, একটু সহজভাবে চিন্তা করতে হবে। তারপর নেক্সট, একটু খেয়াল করো কি বলা আছে, বিভব শক্তি কিসের উপর নির্ভর করে না? কার উপর নির্ভর করে না বলো? জি এর উপর নির্ভর করে, কারণ mgh। ভি ইকুয়াল টু কি বলতো? এম, তাহলে এম এর উপর করে, জি এর উপর করে, এইচ এর উপর করে, জি এর ভরের উপর উপর করে, করে। ভরের উপর করে, উচ্চতার উপর করে, কিন্তু করে না কার উপর? বেগের উপর। বেগের উপর। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বেগের উপর নাকি? বেগের উপর। পরেরটা, 50 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ এত হলে গতিশক্তি কত? E = হাফ, আচ্ছা ভরবেগ দিচ্ছে, মনে আছে আমরা কি সূত্র করছিলাম? আমরা দেখাইছিলাম যে E = হাফ mv স্কয়ার। এই কোশ্চেনটা কিন্তু একটু সিস্টেমেটিক, হাফ mv স্কয়ার। এখানে তো ভি দেয়া নাই, ভরবেগ দেয়া আছে,
তাহলে আমরা লিখতে পারি কি দেখুন, আমরা লিখতে পারি 2m আর লবে লিখতে পারি m স্কয়ার b স্কয়ার, মানে আমি হর এবং লবে m দ্বারা গুণ করছি, এটাকে লিখতে পারি mb হোল স্কয়ার, আর হরে হচ্ছে 2m, mb মানে হচ্ছে p ভরবেগ, তো লিখতে পারি কি বলতো p স্কয়ার বাই 2m, এটা হচ্ছে e এর ভ্যালু। তাহলে আমি যদি বলি এই যে p স্কয়ার বাই 2m লিখলাম, p এর ভ্যালু কত, এই যে ভরবেগ হচ্ছে 50 স্কয়ার ইনটু 2 ইনটু, এই সূত্র কিন্তু আমি মুখস্থ করে ফেলতে বলছিলাম কিন্তু বুঝে বুঝে, 2 ইনটু m এর মান হচ্ছে 50, তাহলে কত আসবে, সম্ভবত 25 আসবে, বুঝতে পারছো? 25 জুল হবে, কারণ কি এটা শক্তি। কি হলো, এটা ক্লিয়ার? আচ্ছা, এবার আসো তারপরে অংশে যাচ্ছি, আবার এইটাকে একটু হাইড করতে হবে। নেক্সট বলছে গতিশক্তি 4 গুণ হলে ভরবেগ কত গুণ হবে। একটু আগে আমরা কি বের করছি বলতো, ইকে ইকুয়াল টু, ইকে বা টি যাই লিখি, ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার বাই 2m, ঠিক আছে? তো বলছে গতিশক্তি 4 গুণ হলে ভরবেগ কত গুণ হবে, আমরা একটু দেখি। আমরা এখান থেকে লিখতে পারি যে পি স্কয়ার ইকুয়াল টু 2m ইকে, जी सर। তাহলে পি ইকুয়াল টু কি লেখা যায়, রুট ওভার √2 m ইকে। m/2। এই এমটা ধ্রুবক, কারণ একটা বস্তুর ভর কি হয়, ধ্রুবক হয়, তাহলে এই অংশটা হচ্ছে ধ্রুবক, তাহলে এটা হবে পি ইকুয়াল টু ধ্রুবক ইন্টু রুট ইকে, কারণ ইকে কিন্তু রুটের ভিতরে আছে, তাহলে কি লিখতে পারি, পি সমানুপাতিক রুট ইকে। এখন কি বলছে গতিশক্তি 4 গুণ, তার মানে এখানে যদি 4 বসাও √4, তাহলে কত হবে, √4 মানে কত 2 না, তাহলে ভরবেগ কত হবে 2 গুণ, গতিশক্তি যত গুণ হবে, গতিশক্তি যত হবে ভরবেগ হবে তার বর্গমূল, বর্গমূল কত 2, তাহলে অ্যানসার কোনটা হবে, বুঝতে পারছো? ও এটাই দেখছো, এটার মধ্যে কেমন ম্যাথমেটিক্স আছে দেখে কিন্তু বোঝার উপায় নেই। লেখছে কি ভাষা বলতো, প্রয়োগ, এটা কি জ্ঞান লেখছে না অনুধাবন লেখছে, কি লেখছে বলতো, প্রয়োগ মানে বুঝো তো, এটা কোন কোন স্ট্যান্ডার্ডের, ক হচ্ছে জ্ঞান, খ হচ্ছে অনুধাবন, আর গ হচ্ছে প্রয়োগ। দেখছো, তুমি দেখছো এত সুন্দর একটা, এত ছোট একটা এমসিকিউ, এটা প্রয়োগ হয় কেন? আচ্ছা, তারপর পরেরটাতে যাচ্ছি, 197। ত্রিশ মিটার উপর থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে। কোন উচ্চতায় সেটা তো আমরা জানি না, আমরা যেটা লিখবো বিভব শক্তি, আচ্ছা গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, তাহলে বলতো গতিশক্তি কি বলতো, ইকে, কার দ্বিগুণ বলছে, বিভব শক্তি দ্বিগুণ 2 ইপি, ঠিক আছে? এখন দেখো বলছে কোন উচ্চতায়, আমি ধরতেছি ভূপৃষ্ঠ থেকে, বলছে না ভূপৃষ্ঠ থেকে কোন উচ্চতায়, এত উপর থেকে ফেলে দিছে, কিন্তু কোন উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, মনে করো এই বস্তুর উচ্চতা হচ্ছে 30 মিটার। দেয় আছে, আর ধরো এখানে আসছে, এখানে যখন আসছে তখন ভূপৃষ্ঠ থেকে কত উপরে আছে, x মিটার, তুমি দেখো, তুমি মনে করবা যে ভূপৃষ্ঠ থেকে x মিটার উচ্চতায় আছে। আচ্ছা লেখছি দিই। এখন দেখো গতিশক্তির জন্য কোনটা ইউজ হয়, বিভব শক্তির জন্য কোনটা ইউজ হয়, দেখো ইকে ইকুয়াল টু কি লেখাবা, হাফ এম বি স্কয়ার, বি স্কয়ার, এবার বি কত বলতে পারবা, বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2g, যতটুকু নামছে, কতটুকু নামছে, এতটুকু, এতটুকু কত বলতে পারবা, 30 - x, তাই না, ইউ স্কয়ার প্লাস 2g 30 - x, সেকেন্ড পয়েন্ট দিলাম, এখান থেকে করলে কি আসবে, হাফ এম
ইউ তো 0 হয়ে যাবে কারণ স্থির বস্তু ছিল, তাহলে আসবে 2g 30 মাইনাস এক্স। এই 2 কাটা, তাহলে আসতেছে কি বলতো mg 30 মাইনাস এক্স। কার মান? ইক এর মান। তো আমি লিখতে পারি এখানে mg 30 মাইনাস এক্স ইক এর মান 2। ইপ এর মান কত বলতো? ভূপৃষ্ঠ থেকে এখনো আছে কত উপরে? x মিটার। তাহলে ইপ এর মান হচ্ছে mg x। বুঝতেছো ওরা কিভাবে লিখছে এই লাইনটা? mgx মানে এটা একটু বুঝতে mg x মানে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা আছে এখন? এই বস্তুটা যে পড়তেছে এখানে আসছে, এখানে আসার পর সে কত উপরে আছে এখনো কত উপরে আছে? x মিটার উপরে আছে। তাহলে mg x না যত উপরে থাকবে এটাই বিয়োগ শক্তি। এবার mg কাটে দাও, তাহলে 30 মাইনাস x ইকুয়াল টু 2x। তাহলে কি হবে? 30 ইকুয়াল টু 2x প্লাস x। তাহলে 3x ইকুয়াল টু 30। x ইকুয়াল টু হবে 30 বাই 2, 3 ইকুয়াল টু 10। তার মানে ভূপৃষ্ঠ থেকে কত উপরে? 10 মিটার। বুঝতে পারছো? এটা স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও। এটা পুরোটা করে নিবা। স্যার ওটা কি স্যার 2h নাকি x? 2x, আমরা ধরছি ভূপৃষ্ঠ থেকে x মিটার উপরে। এতটুকুই থাকলো, আর কোনো যাচ্ছে না যেহেতু টাইম নাই। আর কেমিস্ট্রি পড়বো আমরা ইয়ার পরে, ফিজিক্স পরীক্ষা হয়ে যাক তারপরে। কালকে ফিজিক্স পড়ে তারপর পরশুদিন ইচ্ছা আমাদের কেমিস্ট্রি পড়বো।